জাতিকে অবদান রাখা 4 ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ডক্টর ইউনূসের সম্মাননা। সম্মানসূচক নাগরিকত্ব পেলেন কিহাকসাং। বাংলাদেশে পরীক্ষামূলক যাত্রা শুরু করলো ইলন মাস্কের স্টারলিং। ইন্টারনেট ব্যবহার করে সম্প্রচার হচ্ছে ইনভেস্টমেন্ট সামিট। রংপুরে আবু সাইদ হত্যা মামলার 4 আসামি ট্রাইব্যুনালে। সালমান আনিসুল সহ বেশ কয়েকজন গ্রেপ্তার। রিমান্ডে আবুল হাসান। পলাতক আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবে ট্রাইব্যুনাল। হাসিনা বক্তব্য প্রচারে হুঁশিয়ারি। আমরা ধরে নিচ্ছি যে এরা পলাতক আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এই জন্য ইন্টারপোলের কাছে আমরা এটা দিচ্ছি এবং সেটার প্রক্রিয়া চলমান আছে। যে কোনো সময় এটা চলে যাবে, আজকালকের মধ্যে হয়তো চলে যাবে। কাল শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে অংশ নিচ্ছে 19,28,000 পরীক্ষার্থী। কেন্দ্রে কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন। 10,000 কোটির বৈদ্যুতিক সরঞ্জাম 16,000 কোটি টাকায় কিনেছে ডিপিডিসি। অনুমোদনহীন কোম্পানিকে কাজ দেন নসরুল হামিদ। এবং গাজা 24 ঘন্টায় একই পরিবারের 6 জন সহ নিহত আরো 26 ফিলিস্তিনি। উপত্যকাকে ইসরায়েলের কসাইখানা আখ্যা জাতিসংঘের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। দেশে প্রথমবারের মতো শুরু হলো মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবা। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীরা ব্যবহার করতে পারবেন এই সেবা। সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 29 মার্চ স্টারলিংকে বিনিয়োগ নিবন্ধন দেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এর ফলে প্রতিষ্ঠানটি 90 কার্য দিবসের মধ্যে কার্যক্রম শুরু করতে পারবে। তবে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছ থেকে এনজিএসও লাইসেন্স নিতে হবে। ইতোমধ্যে লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়ার অনুমোদন দেওয়া হয়েছে। জুলাইয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলায় সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত 2 মার্চ এই বিষয়ে প্রসিকিউশনের করা একটি আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল 9 এপ্রিল এই 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, শহীদ আবু সাইদের হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক দফা হামলা চালিয়ে শিক্ষার্থীদের বাইরে বের করে আনে। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে 2 জন পুলিশ ঠান্ডা মাথায় আবু সাইদকে কাছ থেকে গুলি করে হত্যা করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সরাসরি এই ঘটনায় জড়িত ছিলেন বলে তদন্তে প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। গত 13 জানুয়ারি জুলাই আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাইদের পরিবার 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এবার পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই সপ্তাহে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে জড়িতদের আইনের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত বছরের 22 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে। তবে এবার শুধু শেখ হাসিনাই নন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের বিরুদ্ধে এ সপ্তাহে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবে প্রসিকিউশন। এক সাক্ষাৎকারে একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যারাই পলাতক আছে তাদের বিরুদ্ধেই এটা যাচ্ছে। সেক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে দেশের বাইরে আছে কি নাই অফিসিয়ালি একটা প্রমাণ লাগে। যেমন হাসিনারটা খুব অ্যাপারেন্ট, ইন্ডিয়ার কাছে আছে, এটা স্বীকৃত, কিন্তু ওবায়দুল কাদের কোথায় আছে এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট না। সেজন্য আমরা ধরে নিচ্ছি যে এরা পলাতক আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এই জন্য ইন্টারপোলের কাছে আমরা এটা দিচ্ছি এবং সেটার প্রক্রিয়া চলমান আছে। যে কোনো সময় এটা চলে যাবে, আজকালকের মধ্যে হয়তো চলে যাবে।
নালিশ করে, আমি কেন এখানে বসে আছি, আমি কেন বক্তৃতা দিই, তার খুব লাগে। কেন লাগে? আমি একজন স্বাধীনচেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ঘুরছে পলাতক শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য। এসব বন্ধে বিটিআরসিকে ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা দিলেও এখনো তা কার্যকর না হয় ক্ষুব্ধ চিফ প্রসিকিউটর। আদালত কিন্তু তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়নি, নিষেধাজ্ঞা দিয়েছে তার হেট স্পিচ এবং ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করা, অপমান করা, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সংক্রান্ত যে স্পিচ সেগুলোকে বন্ধ করতে বলেছে, সেগুলো প্রচার না করতে বলেছে। বিটিআরসি আগে সরকারের আমলে তারা ইল্লিগালি কিন্তু সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কোম্পানি আছে তাদের সাথে চুক্তি ছিল যে আমরা চাইলেই এই অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, ওই অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। বর্তমান সরকার কিন্তু সেটা করছে না। তাদের মতো করে যে স্বৈরাচারী কায়দায় আমার পছন্দ হলো না একটা অ্যাকাউন্টকে আমি বন্ধ করে দিলাম, সেটা করছে না। বরং বিটিআরসি যেগুলো যখন আদালতের নির্দেশ পাচ্ছে স্পেসিফিক জিনিসটা সেটা বন্ধ করার চেষ্টা করছে। সেই চেষ্টার জায়গায় যদি কেউ আদালতের আদেশ অমান্য করে বা সেটাকে ডেলিবারেটলি অবজ্ঞা করে, সেটার আইনগত যে কনসিকুয়েন্স আছে সেটা তাদেরকে ভোগ করতে হবে। অন্য আন্তর্জাতিক অপরাধ আদালত নয়, জুলাই আগস্টের গণহত্যার বিচার দেশের আদালতে হওয়ার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, এমনটাই জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আগামীকাল শুরু হচ্ছে 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর 19,28,000 পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেবে। এরই মধ্যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জাম, বসানো হয়েছে সিট নম্বর, নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা। শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে মঙ্গলবার কিছু নির্দেশনা দেয় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসৎ উপায় অবলম্বনের সাথে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে কমিটি। এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে পর্যন্ত। যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো হয়েছে, সেভাবেই বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও বিচার করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ওলামা দলের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, সারা বিশ্বের মুসলমানরা আজ ঐক্যবদ্ধ, আর বাংলাদেশের 18 কোটি মানুষও ঐক্যবদ্ধ ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ ও গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সবাই মিলে প্রতিবাদের ভাষা আরও জোরদার করতে হবে, আর ইসরায়েলের সন্ত্রাসী কালো হাত ভেঙে দিতে হবে বলেও জানান তিনি। আর আহ্বান জানান অবিলম্বে জাতিসংঘে বিল এনে এই গণহত্যা বন্ধ করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি আরও আহ্বান জানান বিএনপির বৃহস্পতিবারের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ আরও জোরদার করার। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 10,000 কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম কিনেছে প্রায় 16,000 কোটি টাকায়। সরকারি প্রকল্পে এমন ভয়াবহ লুটপাট করেছে খোদ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। বাংলাদেশে কাজ করার অনুমোদন না থাকা সত্ত্বেও চীনা কোম্পানি টিবিইএ কে কাজ দেয় সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ডিপিডিসি। শুধু তাই নয়, কারিগরি যোগ্যতাটুকুও নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মকর্তার। শাহাদাত নিশাদের অনুসন্ধানী প্রতিবেদন। ঝুলন্ত বৈদ্যুতিক তার যতটা না শহর অপরিচ্ছন্ন করেছে, তার চেয়ে ঢের ঝুঁকিতে ফেলেছে রাজধানী ঢাকাকে। এই ঝুঁকি রোধে মাটির নিচ দিয়ে ক্যাবলিংয়ের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে 2017 সালে উদ্যোগ নেয় ডিপিডিসি। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ডিপিডিসির 20,467 কোটি টাকার প্রকল্প দেয় চীনের টিবিয়ান ইলেকট্রনিক অ্যাপারটাস কোম্পানি লিমিটেড টিবিইএ কে।
2017 সালে শুরু হয়ে 2024 সালের নভেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এখনও বাকি 50% কাজ। এদিকে প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে উঠে আসে বড় ধরনের অনিয়ম। কাজের শুরুর দিকে প্রকল্পটির স্বতন্ত্র পরামর্শক বুয়েটের ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন বিটিআরসির এক সমীক্ষায় প্রকল্পের ইলেকট্রনিক পণ্য ব্যয় বাবদ খরচ তুলে ধরে 10,447 কোটি টাকা। কিন্তু চীনা প্রতিষ্ঠান টিবিএকে পণ্য কেনাকাটায় 5,419 কোটি টাকা বাড়িয়ে 15,866 কোটি টাকার অনুমোদন দেয় ডিপিডিসি ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, যেটি দেশের বিদ্যুৎ বিভাগের সবচেয়ে বড় লুটপাটের একটি। বিটিআরসির দায়িত্বে থাকা একজনের সাথে কথা বলে দেশ টিভিকে তিনি বলেন, ব্যয় সংকোচনের তথ্য তুলে ধরার পর থেকেই তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ডিপিডিসি। একই সাথে সাবস্টেশনের কোনো নকশাই মানা হয়নি বুয়েটের। এটা দায়িত্ব আসলে ডিপিডিসিকে এটাকে এনশিওর করা উচিত ছিল। আগে লুকগুলি থাকতে হবে, আবার এখানে বুয়েট থাকবে কি থাকবে না, নতুবা তা বুয়েটকে লাগলো কেন? ইটস এ কাইন্ড অফ আম্পায়ারিং, তাই তো? কাজটা ঠিকমতো হচ্ছে কিনা, তাই না? তো এটা আমি বলবো ডিপিডিসিরই কাজ। এইটা চাইনিজরা তারা ইচ্ছা মতো কি সেটা করতে পারে কিনা, পারার কথা না, তারা অ্যালাউ করছে একটা সময়। অনিয়মের এখানেই শেষ নয়। খোদ ঠিকাদারির কাজ পাওয়া টিবিএর 37 জন চীনা কর্মকর্তার মধ্যে 22 জনেরই কোনো প্রকৌশলী জ্ঞান নেই। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান টিবিএর প্রকল্প ব্যবস্থাপকের যেখানে কাজ করতে হলে প্রকৌশলীগত জ্ঞান বা কারিগরি যোগ্যতা থাকা বাধ্যতামূলক, সেখানে প্রকল্প ব্যবস্থাপক শাওজির কারিগরি জ্ঞান শূন্য। এ নিয়ে 2019 সালের 8 জানুয়ারি টিবিএর প্রধান কার্যালয়ে চিঠি পাঠায় ডিপিডিসি, যেখানে স্পষ্ট জানিয়ে দেয় অনভিজ্ঞ এসব লোকদের সরিয়ে অভিজ্ঞদের নিয়োগ দেওয়ার। কিন্তু তৎকালীন এই প্রকল্পের পিডি আব্দুল্লাহ নোমানের প্রত্যক্ষ যোগসাজশে অনভিজ্ঞদের নিয়েই সদর্পে কাজ করে যায় চীনা ঠিকাদার টিবিএ। অভিযোগ ওঠে সে সময়ের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও প্রকল্পের পিডি আব্দুল্লাহ নোমানকে মোটা অঙ্কের টাকা ম্যানেজ করেই কাজ করে যায় টিবিএ। তাদের ইন্ধনে ধরাকে সরাজ্ঞান করে অনিয়ম দুর্নীতি করে হাতিয়ে নেয় বাড়তি প্রায় 5,500 কোটি টাকা। বিদ্যুতের বড় এই প্রকল্পের মহা দুর্নীতি ঢাকতে তখনকার প্রকল্পের পিডি আব্দুল্লাহ নোমানকে প্রমোশন দিয়ে বানানো হয় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক। দুর্নীতির সহযোগী ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোর্শেদ আলমও। প্রতারণার এখানে শেষ নয়। চীনা এসব কর্মকর্তার কারোই নেই ওয়ার্ক পারমিট। বিনা ওয়ার্ক পারমিটেই সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে কাজ করে যাচ্ছে এসব কর্মকর্তা। ভয়াবহ তথ্য হচ্ছে 20,000 কোটি টাকার এত বড় প্রকল্পের অফিস কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালের ছোট্ট এক কক্ষে, যেখানে কোনো অফিসই করে না চীনা নাগরিকরা। অন্যদিকে টিবিইয়ের অফিস হিসেবে ওয়েবসাইটে গুলশান 1-এর এই বাসার ঠিকানা দেওয়া থাকলেও মূলত এখানে বসবাস করে তারা। বিদ্যুৎ উপদেষ্টা বরাবর এক অভিযোগে দেখা যায় আবাসিক এই ভবনকে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করছে তারা, অথচ বিদ্যুৎ বিল দিচ্ছে আবাসিক হিসেবে। এজন্য 20 লাখ টাকার বিনিময়ে ডেস্কোর চিফ ইঞ্জিনিয়ার এনামুল হককে ম্যানেজ করে টিবিইয়ে। এ নিয়ে ডেস্কোর চিফ ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। অন্যদিকে যোগ্যতা এবং ওয়ার্ক পারমিট না থাকার সত্ত্বেও কিভাবে কাজ করছেন এমন প্রশ্নের উত্তরে প্রকল্পের ব্যবস্থাপক শাওজির সাথে কথা বলতে চাইলে কয়েক দফায় চেষ্টা করেও সম্ভব হয়নি। এদিকে প্রকল্পের এসব অভিযোগ নিয়ে ডিপিডিসির ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোর্শেদ আলমের সাথে কথা বলতে গেলে ব্যবস্থাপনা পরিচালকের উপর দায় চাপান তিনি। আর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নোমানের সাথে কথা বলতে গেলে তিনি বলেন বর্তমান পিডি ফজিলাতুন নেসার সাথে যোগাযোগ করতে, আর ফজিলাতুন নেসার সাথে কয়েক দফায় চেষ্টা করেও সম্ভব হয়নি কথা বলার। মূলত প্রকল্পের অনিয়ম আড়াল করতেই 20,000 কোটি টাকার এই প্রকল্পে এমন চোর পুলিশ খেলা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। অর্থ উপার্জনের খুশির সাথে সাথে মানুষের জন্য কিছু করতে চাইলে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন 3.0 পৃথিবী কোনো সরকার একা করতে পারবে না, বরং তা ব্যবসার মাধ্যমে গড়ে তোলা সম্ভব। বুধবার বাংলাদেশ বিজনেস সামিটে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় 4 ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দিলেন তিনি। এবারের সামিটে ব্যবসায় অবদানের জন্য ফেব্রিক লাগবে ওয়ালটন, বিকাশ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। সেই সাথে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কোরিয়ান শিল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কি হাং সাং এর হাতে সম্মানসূচক নাগরিকত্ব সনদ তুলে দেন তিনি। Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world.
Whoever thought that microcredit, which started in a tiny little village, now would be a prime business in the United States, Grameen America? ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের 0 পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, বিকেলের দিকে বন্যা তারে ধানি জমি দেখতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি। প্রবাসী ভোটারদের ভোট দানের জন্য প্রথমবারের মতো বিভিন্ন পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। তার মধ্যে উল্লেখযোগ্য পোস্টাল ভোট, অনলাইন ও প্রক্সি ভোটিং। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ সহ অনেকেই এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া 10টি টিম উপস্থাপনা করেছেন। ওয়ার্কশপ থেকে বিভিন্ন বিষয় উঠে এসেছে। প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এসব পদ্ধতির জন্য মক টেস্টিং করা হবে সীমিত পরিসরে এবং পাইলটিং করতে হবে। প্রক্সি ভোটটাই সম্ভবত আমাদের সামনে যদি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমরা আনতে চাই, এটাই হচ্ছে পসিবলি নাম্বার 1 অপশন। কিন্তু যদি এটা এমন দাঁড়ায় বাস্তবতার নিরিখে যে না এটা বাস্তবায়নযোগ্য নয়, তখন আমাদের অবস্থান চেঞ্জ করতে হবে। এবার ঈদযাত্রায় সড়কে 315টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় 322 জন নিহত ও 826 জন আহত হয়েছে। এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি আরো জানায়, একই সময়ে রেলপথে 21টি দুর্ঘটনায় 20 জন নিহত, 8 জন আহত হয়েছে। আর নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত এবং 1 জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 340টি দুর্ঘটনায় 352 জন নিহত এবং 835 জন আহত হয়েছে। বিভিন্ন যানবাহনের যে মালিক সমিতি এবং অন্যান্য সমিতি যেগুলো ছিল, তাদের যে মাফিয়া, বিভিন্ন ধরনের মাফিয়া থেকে রাহমুক্ত, মাফিয়া মুক্ত আমরা এবারের এই কার্যক্রম আমরা লক্ষ্য করেছি এবং মোটামুটি একটা স্বস্তিদায়ক ঈদ আমরা পালন করতে পেরেছি। দীর্ঘদিন ধরে পাহাড়ি ঢল, বন্যা ও পলি ভরাটে সুনামগঞ্জে প্রায় সব নদী কম বেশি ভরাট হয়েছে। তবে প্রায় মৃত রূপ ধারণ করেছে সুরমা নদী। তবে নদী রক্ষায় এরই মধ্যে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী শাহবাজ উদ্দিন মান্নার রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সুনামগঞ্জের প্রধান নদী সুরমা। 72 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, দিরাই ও সাল্লা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে নেত্রকোনা ধনু নদীতে মিশেছে। একসময় এই নদী দিয়ে কার্গো জাহাজ, লঞ্চ চলাচল করলেও বর্তমানে পলিমাটি ও বালি পড়ে ভরাট হওয়ায় ডিঙ্গি নৌকা চলাচলই অসম্ভব হয়ে পড়েছে। তলদেশ ভরাট হওয়ায় স্থানীয়রা ধান চাষ, গবাদি পশু চরানো সহ খেলার মাঠ হিসেবে ব্যবহার করছেন। শুধু সুরমা নয়, একই অবস্থা জেলার জাদুকাটা, রক্তি, বৌলাই ও পাটলা সহ 106টি নদীর। ফলে 136 কিলোমিটার নৌপথ জুড়ে দেখা দিয়েছে চরম নাব্যতা সংকট। এতে আটকা পড়ে আছে শতাধিক নৌযান। নদীটি দ্রুত খননের দাবি স্থানীয়দের। এটা ভরাট হওয়ার কারণে আমরা আসলে অনেক পানির দুর্ভোগে ভুগছি। আমাদের যে সরকারি টিউবওয়েলগুলো পানি দিচ্ছে না, আর টিউবওয়েলে তো আর আসলে সবকিছু করা সম্ভব না। অনেক গরু ছাগল আছে বা আমাদের গোসল করা লাগে, সব কিছু তো টিউবওয়েলে পসিবল না। আর আমাদের এলাকার মানুষ আসলে অনেক দরিদ্র, যার লাগে অনেকে টিউবওয়েল কাটতে পারেন না। আর আমাদের নদীতে যদি পানি থাকে তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা ভালো হয়। ই গাং কোথায় নিয়ে আমরা ভালো হইব, আমরা ই গাং বড় নিয়ে আমরা অসুবিধায় গেছি, গোসলের পানি নাই, কিছু নাই। যদি খনন হয় তাইলে এই নদী খনন হলে আমাদের অনেক ভালো হবে, অনেক উপকার হবে। সুনামগঞ্জের প্রতিটি নদী রক্ষায় এরই মধ্যে প্রায় 2000 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নদী খননের জন্য আমরা প্রকল্প প্রণয়ন করেছি এবং এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 443 কিলোমিটার
তো এই প্রকল্পটি বর্তমানে প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে এবং সেখানে যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এসব নদী খননে দ্রুত উদ্যোগ নিলে আবারও নৌপথ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য জমজমাট হবে, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানার একটি হত্যাচেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে যাত্রাবাড়ি ভাটারা মোহাম্মদপুর আদাবর শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী দীপুমণি আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, অভিনেত্রী শমিকা এসার, সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে। বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় সিএমএম আদালতে। পরে তাদের এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত। এর আগে একাধিক মামলার রিমান্ড শেষে কারাগারে ছিলেন তারা। আমির হোসেন আমু, দীপুমণি, সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ এমপি হাজি সেলিম এবং সাবেক বিতর্কিত আইজিপি শহীদুল ইসলাম এবং আলোচিত এবং বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার আবুল হাসান এবং সাবেক অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যাচেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ 8 বছরও মেরামত হয়নি কুড়িগ্রাম পৌর এলাকার হানাগড়ের মাথা নামের ব্রিজটি। প্রতিদিনই জানমালের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ, পারাপার হচ্ছে যানবাহন। দুর্ভোগে প্রায় 10,000 মানুষ। সহকর্মী জুয়েল রানার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ব্রিজের অর্ধেক অংশই ভাঙা, কাঠ ও বাঁশ জোড়াতালি দিয়ে বানানো হয়েছে পাটাতন। তারই ওপর ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এতে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চিত্রটি কুড়িগ্রাম পৌরসভার হানাগড়ের মাথা ব্রিজের। 2011-12 অর্থ বছরে নির্মাণ করা হয় ব্রিজটি, যার দৈর্ঘ্য 17 মিটার। ব্রিজটি নির্মাণে ব্যয় হয় 1,25,00,000 টাকা। 2017 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ব্রিজটি। দীর্ঘ 8 বছরেও হয়নি সংস্কার। স্থানীয়রা ব্রিজটি সংস্কারের ব্যাপারে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুফল পাননি। নিরুপায় হয়ে নিজেরাই তৈরি করেছেন পাটাতন। ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন প্রায় 10,000 মানুষ। এইখানে মোটরসাইকেল যায়, কখন মোটরসাইকেল যেন এই ব্রিজ ভাঙিয়ে পড়ে। খুব রিস্কের ব্রিজে যাতায়াত করতেছে মানুষ। এটা আমাদের এই ব্রিজ অতি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা উচিত। অনেক মন্ত্রী এমপি এরা আসছে, চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, কিন্তু কেউ ব্রিজটা ঠিক করে দেয় নাই। অনেক সময় গাড়ি পড়ে যায়, কাঠ ভাঙি, অনেক সময় অনেক ধরনের লোক পড়ে যায়। বিভিন্ন ধরনের সমস্যা হয় ব্রিজের কারণে। ব্রিজের কারণে দেখা যায় একটা নতুন আত্মীয় করতে গেলে ভাঙা দেখি, এদিকে আত্মীয় সম্বন্ধ করা সম্ভব হয় না। এই ব্রিজ দিয়ে জরুরি অবস্থায় রোগীকে সময় মতো হাসপাতালে নিতে পোহাতে হয় ঝামেলা। ঝুঁকি নিয়ে পার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ অনেকে। জনদুর্ভোগ কমাতে ব্রিজটি সার্ভে কাজ সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের আশ্বাস পৌরসভার এ কর্মকর্তার। বর্তমানে 9 ডিস্ট্রিক্ট পৌরসভার আওতায় এর টোপোগ্রাফিক্যাল সার্ভের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রাক্কলন প্রণয়নের কাজ চলতেছে। আশা করছি অতি দ্রুত কাজটি বাস্তবায়িত হবে। চলাচল নির্বিঘ্ন করতে বর্ষা মৌসুমের আগেই ব্রিজটি সংস্কার করার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।